লোকসভাতে কি ইস্যুর ভিত্তিতে এবার আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মানুষের কাছে কি ইস্যু রাখবেন যে এই ইস্যুর ভিত্তিতে আমি দেখুন, ইউপিএ ওয়ানের সময় আমরা যে দাবিগুলো রেখেছিলাম তার কিছু কিছু কার্যকরী হতে শুরু করেছে। আমরা তখন বাইরে থেকে সমর্থন দিয়েছিলাম সরকারকে, এবং আমাদের শিল্পনীতি যেগুলো রূপায়িত হতে শুরু করেছিল সেগুলোর মধ্যে যেমন ছিল সিঙ্গুর তার অন্যতম। আমাদের শিল্পনীতির মধ্যে আছে যে শিল্পের জমিতে শিল্প হবে, এবং ব্যারাকপুরে এসে সমস্যাটা হচ্ছে শিল্পের জমি ক্রমশ হারিয়ে যাচ্ছে, জমি হাঙররা সেগুলো দখল করে নিচ্ছে। ক্ষেত মজুর, দিন মজুর যারা প্রতিদিন পরিশ্রম করেন, দিন আনেন দিন খান, তারা মজুরি ঠিকমতো পাচ্ছেন না। এবং একটা বড় সংখ্যক যুব সম্প্রদায়, যুবক যুবতী শিক্ষিত যারা, তারা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ছেড়ে শুধু ব্যারাকপুর নয়, পেটের জোগাড় করতে অন্য রাজ্যে চলে যাচ্ছে। যারা দুস্থ, যারা সেভাবে আলোকপ্রাপ্ত নয়, তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। আমার থিয়েটারের অভিজ্ঞতাতে দেখেছি, এই নৈহাটি ঐকতান মঞ্চেও আমি বহুবার অভিনয় করতে এসেছি, এবং ব্যারাকপুর থেকে শুরু করে এই যে রাস্তাটা, তার উপর অনেকগুলো হল রয়েছে, যে যদিও সরকারের উদাসীনতায় সেই হলগুলোর অবস্থা খুবই খারাপ, কিন্তু সেখানে এসে একটা জিনিস লক্ষ্য করি যে 18 থেকে 40 বছর বয়সের ছেলেমেয়েরা রাজ্যে নেই। আগে এবং পরে যে বয়সের মানুষরা রয়েছেন তারা সবাই মিলে, অর্থাৎ আমি বলছি যুব সম্প্রদায়, তাদের পরিবারকে নিয়ে কেন এই রাজ্যে থাকতে পারবেন না? এটাই তো আমাদের চ্যালেঞ্জ ছিল। আমরা যখন আগে আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য স্লোগান দিয়েছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই জন্যই তো আমরা শিল্প করতে গেছিলাম। এবং 2011 সালে সরকারটা যখন সরে যাচ্ছে, তখনও শিল্পে বিনিয়োগে, ভারী শিল্পের বিনিয়োগে আমরা দেশের মধ্যে তৃতীয়। প্রথম হচ্ছে গুজরাট, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে আমরা কোন তলানিতে 13তম জায়গায় এসে দাঁড়িয়েছি। এই অবস্থায় ব্যারাকপুরের চিত্র কিন্তু আলাদা নয়। আমার কোনো প্রতিপক্ষ নেই। আমার মনে হয় মানুষ, দেখুন, মানে আপনি বিজেপি তৃণমূলের মধ্যে আগে এইটা নিশ্চিত হোক কে কোন দলে আছেন আর কি, তারপর ইলেকশন হলে কে কোন দলে থাকবেন, এটা নিয়ে সাধারণ মানুষ কনফিউজড। আমরা জীবন যেখানে শুরু করেছি লাল ঝান্ডার তলায়, জীবন শেষও করব লাল পতাকার তলায়। আমাদের চ্যালেঞ্জটা অন্য, সেটা হচ্ছে রুটি, কাপড়া ওর মকান, এবং একটা সচ্চাই। কারণ আমি যেটা যেদিন প্রচার শুরু হয় প্রথম দিনই বলেছিলাম যে बिक गए एक एक झूठ दोपहर तक बाजार में बैठे रहे हम अपनी सच्चाई लिए शाम तक। আমরা যারা সততার সাথে রাজনীতি করি, আমাদের কি মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই? অবশ্যই আছে। তাদের যে মতামত সেটা ভোট বাক্স অবধি, মানে ইলেকটোরাল বক্স অবধি আসছে না, ভোট বাক্স অবধি সেটা পরিলক্ষিত হচ্ছে না। পার্টির ছেলেমেয়েরা তাই নেমেছে, আমাদের অভিভাবকরা আছেন, অল্প বয়সীরা আছি, আমাদের থেকেও কম বয়সীরা আছি। আপনারা দেখেছেন যে ডিওয়াইএফআই, ধ্রুব, মীনাক্ষীরা কীভাবে এইখানে মিছিলে, আমি ছিলাম, সপ্তর্ষি দেবের নেতৃত্বে আমরা মিছিল করেছি, এবং হাজার হাজার ছেলে মেয়ে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে এই একটা কারণে, রুটি, কাপড় এবং মাথার উপর আচ্ছাদন, আশ্রয়, আস্তানা কী হবে, দৈনন্দিন প্রতিদিন আমাদের মজুরি কী হবে, আমরা ওষুধ কতটা স্বল্প মূল্যে কিনতে পারবো। আজকে ইলেকটোরাল বন্ডে যারা যারা ঘুষ দিয়েছে পার্টিগুলোকে, তারা পার্টির সহায়তা নিয়ে ওষুধের দাম যেভাবে বাড়িয়ে নিচ্ছে, সাধারণ মানুষের কেনার ক্ষমতা নেই। তারপরে একটা বড় সংখ্যার ছেলে মেয়েদের দেখছি তারা ডেলিভারি বয়ের কাজ করছে। পড়াশোনা শিখে একটা বিকশিত জীবন, পরিবারকে নিয়ে থাকা এবং মা বাবা স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন, ভিক্ষার জীবন নয়, এই জীবনই তো আমরা কল্পনা করেছিলাম, এই জীবনই তো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভেবেছিলেন। সেই লড়াই কিন্তু ব্যারাকপুরে আছে। 500 টাকায় সংসার চলে না। আমি টোটো চাপি, টোটো
আল্লাদের সঙ্গে আমার কথা হয়, আমি যেখানেই অভিনয় করতে যাই, আমার অবসর বিনোদন সবাই জানেন যে আমি কাছাকাছি কোনো একটা চায়ের দোকানে বসে বসে চা খেতে খুবই ভালোবাসি, আড্ডা মারি। এবং আড্ডা দিতে দিতে তো জনজীবন জানা যায়, এবং সেখানে দেখেছি যে প্রতিদিন একটা 500 টাকা, প্রতিদিন একটা 1000 টাকা সংসার চালাতে দরকার। সেই জন্যে দেখবেন আমরা যে আমাদের প্রস্তাব রেখেছি, আমাদের যেটা দলিল বেরিয়েছে যে আমরা কি কি এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, তার মধ্যে কিন্তু ন্যূনতম মজুরি যারা প্রতিটি দিন মজুর তাদের 26,000 টাকা মান্থলি করতে হবে, না হলে তারা চালিয়ে উঠতে পারছেন না। গ্যাসের দাম, তেলের দাম, দৈনন্দিন জিনিসের দাম। শিক্ষা ব্যবস্থাটার দিকে তাকান, গোটা একটা শিক্ষা দপ্তর জেলের মধ্যে বসে আছে। রেশন কেলেঙ্কারি, এগুলো স্বচ্ছতা দরকার, নইলে সাধারণ মানুষ বাঁচবেন কী করে? সংসদে না বলতে পারি, আপনারা একবার দেখুন যে এই রাজ্য থেকে এর আগে ফিল্ম ফ্র্যাটার্নিটি থেকেই যারা এমপি নির্বাচিত হয়েছে তাদের অ্যাটেন্ডেন্স দেখুন, তারা কটা ডিবেটে অংশগ্রহণ করেছেন। অথচ আমাদের সদ্য প্রয়াত নেতা বাসুদেব আচারিয়ার কথা আপনারা জানেন যে কিভাবে তিনি এই গোটা উত্তর ভারতে রেলের যে উন্নতি, সেভাবে মানে আমার তো লাস্ট একদিনের কথা মনে আছে, একটা লোকের একটি পেনশন আটকে আছে, তিনি কলকাতায় এসেছিলেন, তার তখন ধুম জ্বর। আমরা তো এদের দেখে পার্টিতে এসেছি, হ্যাঁ, আমরা রিলস বানানোর জন্যে, মিম বানানোর জন্যে, নাচ দেখাবো, গান দেখাবো, এর জন্য। এটা পার্টির কাজ, মানুষের কাজ, এটা সব সময় দিয়ে করতে হয়। এবং নিজের কাজ, পেশাদার কাজের থেকে ছুটি নিয়ে আমি রাজনৈতিক কাজ সব সময় করি। আমাদের অনেক পেশাদার মানুষ আছেন যারা আমাদের পার্টিতে কাজ করেন, সবাই তো হোল টাইমার নয়, আমিও তাই। কিন্তু আরেকটা প্রশ্ন, যে সারা বাংলা ব্যারাকপুরের দিকে তাকিয়ে আছে, একদিকে বাহুবলী অর্জুন সিং, অপরদিকে শেষ মন্ত্রী পার্থভূমি, যেখানে আপনি উপস্থিত সেই বিধানসভায়, লড়াইটা কতটা কঠিন বা সহজ হবে কি মনে হয়? এতটাও কঠিন নয়, কারণ এই বাহুবলী, খুনোখুনি, এগুলো কি সাধারণ মানুষ চান? আপনার মা চান, আপনার স্ত্রী চান, আপনার মেয়ে চান? এটাই তো আমাদের মানুষের কাছে প্রশ্ন। আমরা তো একটা স্বচ্ছ সামাজিক অবস্থা চাই, যেখানে ভোটের প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু রক্তক্ষয় থাকবে না। প্রতিদ্বন্দ্বিতার পর আমরা একসাথে বসে, আমি পার্থবাবু বা অর্জুনবাবু কেন একসাথে বসে আলোচনা করতে পারবো না? ওনাদের কেন আমাদের প্রাপ্ত মনে হবে, আমাদের কেন ওনাদেরকে প্রাপ্ত? আমাদের এক জায়গায় আসতে হবে কী করে ব্যারাকপুরের উন্নতি করা যায়। ভোটের প্রতিদ্বন্দ্বিতা তো 1 মাসের 2 মাসের, কিন্তু একটা এলাকার জন্যে আমরা সংসদে গিয়ে সবাই মিলে ঝাঁপাবো কি না, রাস্তায় নামবো কি না, ব্যারাকপুরের মানুষ সেটা দেখতে চায়। আমরা সারা বছর ধরে ব্যারাকপুরে যা যা পাও না সেটা আদায় করতে পারবো কি না সেটা মানুষ দেখতে চায়। নিজেদের মধ্যে ঝগড়া দেখতে চায় না। অর্জুন সিংয়ের সঙ্গে আমার কি ঝগড়া, পার্থবাবু আমার এগেনস্টে কি বললেন, সেটা কোনো কথাই নয়। আমার বরঞ্চ তো আমার বন্ধু রাজের যে কাজটি আবার প্রলয় আমি দেখেছি, তাতে পার্থবাবু অভিনয় করেছেন, আমার ওনার অভিনয় ভালো লেগেছে। আমার সাথে দেখা হয়নি, আমি দেখা হলেও বলবো না, আমার সাথে দেখা হয়নি, দেখা হলে আমি জানাবো ভালো লেগেছে। কিন্তু অভিনয় একদিকে, অভিনয় জীবন আর একদিকে, রাজনৈতিক জীবন সম্পূর্ণ আলাদা। সেখানে মানুষের দাবি দেওয়া, মানুষ যে কষ্টে আছে, মানুষের দুর্দশা, শিক্ষিত যুবকদের পশ্চিমবাংলার যে দুর্দশা, সেটা কাটাতেই হবে, সেই লড়াইয়ে আমি আছি। আরেকটা শেষ প্রশ্ন, প্রার্থী ঘোষণার হওয়ার পর আপনি তরুণবাবুর সঙ্গে দেখা করেছিলেন? ছবি বেরিয়ে গেছে তো, গতকাল ছবি বেরিয়ে গেছে। তরিদ্দার আমাদের অভিভাবক, এটা একটা পরিষ্কার থাকা উচিত। তরিদ্দা আমাদের পার্টির নেতা। অন্যরা কি দেখা করছেন, কি কেন কথা করতে যাচ্ছেন, সেটা অন্য কথা। তার কারণ হচ্ছে আমাদের যারা সিনিয়র লিডার, সেটা বুদ্ধদেব ভট্টাচার্য থেকে তরিত বরণ তোপদার, তাদের কিন্তু একটা সামাজিক সম্মান আছে। তিনি লড়াইয়ে আছেন কি নেই, তাদের সঙ্গে আপনারা দেখেছেন যে বুদ্ধবাবু যখন অসুস্থ হয়েছে, সারা দেশের সবচেয়ে বড় রাজনীতিকরা সব ছুটে এসেছেন, তাকে দেখতে এসেছেন। কারণ রাজনীতির বাইরেও আমরা আমাদের জীবনযাপনের মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে রাজনীতির মানুষদের জীবনযাপন কেমন হওয়া উচিত। বিলাসবহুল জীবনের বাইরে একটা সাধারণ জীবনের দিকে ঝোঁক, আর 5টা মানুষ যেভাবে বাঁচে, লড়াই করে জীবন সংগ্রামের দিকে, সেটাই তো আমাদের রাজনীতি, বামপন্থীর রাজনীতির ঝোঁক। সেই সম্মান তরিতবাবুর আছে, সেই জন্য ওনারা এসেছেন। আর উনি তো আমার নেতা, আমার দলের নেতা, আমি তো যাবই, বারবার যাব, ওনার উপদেশ নেব, ওনার অভিভাবকত্বেই তো এখানে লড়াই করছি। এ নিয়ে তো কোনো মনের মধ্যে দ্বিধা নেই। বিধানসভাকে একসময় বাম দুর্গ বলে পরিচিত হয়, আপনি সেখানেই প্রথম প্রচার শুরু করেছেন, আমি ঘরোয়া আলোচনা করছেন, কেমন বুঝছেন আপনার জয়ের ব্যাপারে নৈহাটি বিধানসভা কতটা সাপোর্ট দেবেন? দেখুন, বিগত প্রায় 1 দশকের ওপর সময় ধরে মানুষের অভিযোগ যে তারা ভোট দিতে পারেননি। যদি ভোট দিতে পারেন
আমাদের এখানে বাম দুর্গ অটুট থাকবে। কেন আপনি এই চিন্তাটা করছেন তো ভোট দিতে পারেন? ইদানিং সময়ে মানুষের কাছ থেকে শুনি সব সময় যে ভোটার কেন্দ্রে যাওয়ার আগে ভোট পড়ে যাচ্ছে। এটা তো আমাদের রাজনৈতিক কর্মীদের কাছে লজ্জা। আমরা মানুষের সমর্থনের উপর তার মানে বিশ্বাস করছি না। আমরা আমাদের পেশি শক্তি, ভোট কী করে ক্যাপচার করা যায় এটার উপরে, এটা কিন্তু একজন রাজনৈতিক কর্মীর কাছে লজ্জা যে মানুষের সমর্থন তার সাথে নেই। আমার মনে হয় এবারে মানুষ, সরকার, প্রশাসন মিলেমিশে একটা স্বচ্ছ ভোট করবে। ভরসা কাকে করবেন? প্রশাসনের উপর তো ভরসা রাখতে হবে। আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না যে প্রশাসন যখন কোথাও মানে সেটা কামদুনি বলুন, আপনি সন্দেশখালি বলুন, বা এই যে গত পরশু যে ঘটনাটা ঘটেছে এনআইএর উপর আক্রমণ, এগুলোর আমি বিরোধী। প্রশাসনিক অ্যাক্টিভিটি হবেই সবসময়। পুলিশকে, প্রশাসনকে কাজ করতে দিতে হবে। জনগণকে দল পাকিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই রাজনীতিটা ভুল রাজনীতি। এবং সন্দেশখালিতে যে ভুল হয়েছিল পরে দেখা গেল তো, শাহজাহান বাবুর তো একের পর এক যা কীর্তি, শুধু পিঠে বানিয়েছেন তা নয়, সঙ্গে আর্থিক কেলেঙ্কারি একের পর এক বেরিয়ে আসছে। হ্যাঁ, রেশন কেলেঙ্কারিতে প্রায় 20,000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এসবের বাইরে আমার মনে হয় এখন মানুষ ভাবছে না একটা স্বচ্ছ প্রশাসনের কথা। সেটা বিজেপি প্রার্থী ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছে যে পৌরসভার কর্মীদের, অস্থায়ী কর্মীদের ইলেকশন আন্ডারে কাজে লাগানোর একটা চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার। আপনি কি বিষয়টি নজরে রাখবেন? এর আগেও আমি বলছি অভিযোগ ছিল এবং শোনা গেছে যে 100 দিনের কাজ যারা করেন, সিভিক ভলেন্টিয়ার যারা আছেন, তাদেরকে ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে। মানে দলীয় ভোটের কাজ তো তারা করবেন, আইন শৃঙ্খলা যাতে, যদি সিভিক পুলিশরা রক্ষার ক্ষেত্রে এগিয়ে আসেন, আমরা তো তার বিরোধী নই, কিন্তু ভোটের প্রচারে, বিশেষ করে দলীয় প্রচারে যখন ব্যবহার করা হচ্ছে, এটা খুবই অন্যায়। এবং সেটার ব্যাপারে যদি অর্জুনবাবু অভিযোগ করে থাকেন, ঠিকই করেছে। আপনি নজরে রাখবেন কমিশনকে? আপনি নিশ্চয়ই। আমাদের কাছে যে ধরনের, আমাদের পার্টি কমরেডরা সর্বত্র ছড়িয়ে রয়েছে, আমরা ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগে রয়েছি, জানা মাত্রই ফরওয়ার্ড করবো কমপ্লেন। ভাটপাড়া বিধানসভাতে বিজেপির দখলে রয়েছে, কোন বিধানসভা? এটা তো বিধানসভার নির্বাচন নয়, লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে হ্যাঁ, বিধানসভা বলতে কোন বিধানসভা নজর দেবে? সব কটাতেই 7টা বিধানসভা আছে। আমাদের প্রত্যেক জায়গায় আমাদের পার্টির কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া। আমরা এক্ষুনি, আপনি থাকলে দেখতে পাবেন, আমরা এই কমরেডরা দাঁড়িয়েই আছেন, বেরিয়ে পড়বো, মানুষ যেখানে আছেন গিয়ে আমাদের কথা বলবো। আমরা তো রুটির দাম, ভাতের দাম কমুক, পেট্রোলের দাম কমুক, ওষুধের দাম কমুক, এই নিয়ে রাজনীতি করি। ওনারা তো বাড়ানোর রাজনীতি করেন, বেড়েই চলেছে তো। এখানে বিদ্যুতের বিল কত দিচ্ছেন আপনারা? 7 টাকা করে ইউনিট প্রতি দিতে হচ্ছে। কেরালা 3 টাকায় দিচ্ছে কি করে? তার কারণ ইলেকটোরাল বন্ডে একজনরা অনেক টাকা দিয়েছেন এই সরকারকে বা পার্টিকে, তারা এখানে আমাদের থেকে সেই টাকা কালেক্ট করে নিচ্ছেন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা একটু দম নিতে পারে যাতে মানুষ, একটু ব্রিদিং স্পেস যাতে পায় মানুষ, সেই লড়াইয়ে আছি। শিক্ষার পরে চাকরি পায় যাতে মানুষ, টোটো চালাতে না হয়, ডেলিভারি বয় যাতে না হয়। হ্যাঁ, আপনারা যারা গণমাধ্যমে আছেন, তাদের যে চাকরির অনিশ্চয়তা, সেই জায়গাটাকে নিশ্চিত জায়গায় আনতে হবে। আমি যে ক্ষেত্র থেকে উঠে এসেছি, আমি যেখানে ট্রেড ইউনিয়ন করে এসেছি, সেখানে 60 বছরের পর পেনশন দেখেছেন। আমাদের দাবির মধ্যে রয়েছে, ইশতেহারে রয়েছে যে 6,000 টাকা, 5,000 টাকা করে পেনশন দেওয়ার কথা যে প্রস্তাবে রয়েছে। আমরা সরকারের আসলে বা বাইরে থেকেও যদি আমরা সমর্থন দিই, আমরা এই দাবিগুলোই তো আদায় করব। আমাদের নিজেদের পেট ভরানোর জন্য আমরা পার্টি করি না।